নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে। তো আপনারা সঙ্গে থাকুন, আমরা আমাদের আলোচনা শুরু করছি। তো আমাদের মধ্যে রয়েছেন সন্তোষ কুমার রায়চৌধুরী, ওনার সাথে একটু প্রথমে পরিচয় করে নেব আমরা। নমস্কার স্যার। নমস্কার স্যার, আমাদের পজিটিভ বার্তা এসে আপনার কেমন লাগছে? অবশ্যই খুব ভালো লাগছে। আজকের যে বিপদগামী যে সমাজ ব্যবস্থা এবং মানুষের মধ্যে যে হতাশা, তার মধ্যে থেকে একটা পজিটিভ দিক দিয়ে মানুষকে টেনে রাখা, এটা নিশ্চয়ই অত্যন্ত আনন্দের এবং আজকে সমাজের ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। চাই আমাকে খুব ভালো লাগছে আপনার এখানে উপস্থিত থাকতে পেরে, গর্ববোধ হচ্ছে নিজেকে। ধন্যবাদ স্যারকে। তো স্যার, প্রথমে জেনে নেব আপনার কাছ থেকে একটু আপনার পরিচয়টা যদি আমাদের একটু তুলে ধরেন। আমি শ্রী সন্তোষ কুমার রায়চৌধুরী, প্রধান শিক্ষক, পিএমসি শেখেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আমি কর্মরত রয়েছি। ধন্যবাদ স্যার। তো স্যারের কাছ থেকে জেনে নেব, আমাদের আজকে মূল বিষয় হলো মূল্যবোধ ও যুব সমাজের মধ্যে আমরা কোশ্চেন করব আমরা স্যারকে। তো মূল্যবোধ বলতে আমরা কি বুঝি স্যার? মূল্যবোধ হলো মানুষের আচরণের এই পরিচালনার নীতি এবং একটি মানদণ্ড। এটা অকৃত্রিম এবং অর্জিত আপোষহীন নীতি, যা আমাদের দৈনন্দিন কার্যকলাপের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। আজকের এই যুগে আমাদের সততা, সম্মান, ন্যায়পরায়ণতা ইত্যাদি নিয়ে আমাদের বাঁচার জন্য যে গুণগুলো আমাদের থাকা দরকার, সেইগুলি হলো মূল্যবোধ, যা মানুষকে ভালো এবং মন্দ কোনটা সেটা পার্থক্য করতে সে পারবে। ঠিক, সাধারণ বলতে এটাই আমি বুঝি মূল্যবোধ। ধন্যবাদ স্যারকে যে আমাদের মূল্যবোধ আমরা কি এটা আমরা বুঝতে পারলাম একটু। তো এরপরে জেনে নেব স্যারের কাছ থেকে, পরিবার, শিক্ষা না প্রতিষ্ঠান বা সমাজ, কোনটা আমাদের এই মূল্যবোধের জন্য ভূমিকা নেয় সবথেকে গুরুত্বপূর্ণ, কোন বিষয়টা? দেখুন, পরিবার বলুন, সমাজ বলুন, শিক্ষা বলুন, প্রতিটারই আমাদের এই মূল্যবোধ তৈরি করার একটা বিরাট ভূমিকা রয়েছে। তার চেয়ে আমি সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, সেটা আমাদের পরিবার। পরিবার হলো আমাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্র একটা। পরিবার থেকে আমরা, বিশেষ করে আমাদের মা বাবা থেকে আমরা আমাদের মূল্যবোধের শিক্ষা পাই। আমাদের মা বাবারা যদি আমরা লক্ষ্য করি, ভালো জিনিসগুলো তারা কাজ করছে, ভালো দিক তারা আমাদের সামনে যখন তুলে ধরেন, সেইগুলো আমাদের মধ্যে প্রথমে প্রতিফলিত হয়। আমরা সেইগুলো লক্ষ্য করে আমরা নিজেদের মধ্যে আমরা মূল্যবোধ শিক্ষায় আমরা গড়ে উঠি। আমরা ধীরে ধীরে এগুলো বাকিগুলো আসবে আর কি। সমাজ বলুন, শিক্ষা বলুন, প্রত্যেকটারই ভূমিকা রয়েছে। কিন্তু পরিবার যেদিকে যাবে, পরিবারের বাবা ওদের কাছ থেকে আমরা মূল্যবোধটা প্রথমে শিখি। এটাই প্রাথমিক ক্ষেত্র। তার জন্য পরিবারই সবচেয়ে আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঠিক। তো স্যারের কাছ থেকে এরপরে জেনে নেব যে আপনি কি মনে করেন যে আমাদের সমাজে এখন মূল্যবোধের অবক্ষয় হচ্ছে, বা এর কারণটা কি? আমাদের সমাজের নিশ্চয়ই মূল্যবোধের একটা শ্রেণীর আমরা দেখতে পাচ্ছি তার অবক্ষয় হচ্ছে। আমাদের পশ্চিমী দুনিয়ার যে বিভিন্ন সামাজিক মাধ্যমগুলো রয়েছে, আমরা সেগুলোর প্রতি যেভাবে আজকের দিনে আকৃষ্ট হচ্ছি, সেগুলোর থেকে আমাদের কিছু অশ্লীলতা, কিছু অশালীনতা আমাদেরকে বেশি আকৃষ্ট করে। সেইগুলো আমাদেরকে মূল্যবোধের আমাদের অস্থিরতা সৃষ্টি করে, অবক্ষয়ের সৃষ্টি করে। পাশাপাশি আমাদের সহপাঠীদের চাপ অনেক সময় থাকে। এই চাপের ফলেও আমরা তাদের সঙ্গে তাল মিলিয়ে আমরা চলতে গিয়ে সেরে আমাদের মধ্যে সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটে। এছাড়া দারিদ্রতা তো একটা রয়েছে, একটা বিশাল কারণ। অশিক্ষা, এটাও একটা বিশাল কারণ। এগুলোর ফলে আমরা লক্ষ্য করি সমাজের মধ্যে মূল্যবোধের দিন দিন একটা অবক্ষয় ঘটছে। এবং যে আজকের ডিজিটাল যুগ, সেই ডিজিটাল যুগে আমরা ভালো দিক অবশ্যই পাই, তার
যে খারাপ দিকগুলো যদি আমরা বেশি করে ফলো করি, এই দিকগুলি প্রতি যে যুব সমাজ যদি বেশি আকৃষ্ট হয়, তাতে করে আমাদের মূল্যবোধের একটা সমাজে অবক্ষয় আসে, এগুলির উপর ভিত্তি করেও আমরা লক্ষ্য করছি। ঠিক, ধন্যবাদ স্যারকে। তো আর এরপরে আবারও জেনে নেব যে ধর্ম ও মূল্যবোধ কি আলাদা নাকি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে? ধর্ম এবং মূল্যবোধ এটা নিশ্চয়ই একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এটা কারণ ধর্ম এবং বিশ্বাস তার মধ্যে মানুষকে মূল্যবোধ শেখায়, নৈতিকতা শেখায়, মানুষকে সহানুভূতি, সহমর্মিতা, এগুলো মানে শিক্ষাদান করে ধর্ম এবং বিশ্বাস। আর পাশাপাশি এটাও আমাদের আছে, শুধু ধর্ম বিশ্বাস, ধর্ম এবং মূল্যবোধ দুইটার মধ্যে আলাদা পার্থক্য রয়েছে। আমরা ধর্মের ছাড়াও আমরা ব্যক্তিগতভাবে আমরা অর্জন করতে পারি মূল্যবোধ, শিক্ষার মধ্য দিয়ে আমরা মূল্যবোধ অর্জন করতে পারি। এটা আমাদের ব্যক্তিগত সামাজিক দিক দিয়ে আমরা এটাও আমরা মূল্যবোধ আমরা অর্জন করতে পারি। শুধু যে আমরা ধর্মের উপর ভিত্তি করে যে সেটা আমরা মূল্যবোধ আসবো, আমরা সঠিক পথে চলবো, আমাদের নৈতিকতা ঠিক থাকবে, আমাদের সৎ চরিত্র নিয়ে আমরা চলবো, তা নয়। ধর্মকে বাদ দিয়েও আমরা শিক্ষার মধ্য দিয়ে এগুলো অর্জন করতে পারি, নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে অর্জন করতে পারি। সামাজিক চলার যে ক্ষেত্র রয়েছে সমাজে, সেই সমাজের ভালো মানুষগুলিকে দেখেও আমরা সেই মানে মূল্যবোধের শিক্ষায় আমরা শিক্ষিত হতে পারি, আমি মনে করি আর কি। এটা না স্যার, একদম ঠিক। ধন্যবাদ স্যারকে আবারও। এরপরে জেনে নেব যে একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত আমরা আছি এটার মধ্যে, তো সোশ্যাল মিডিয়ার কারণে যুব সমাজের মূল্যবোধেও কি পরিবর্তন এসেছে? সোশ্যাল মিডিয়ার কারণে মূল্যবোধের অবশ্যই পরিবর্তন হচ্ছে। এটা বিশেষ করে যুব সমাজের উপর বিশেষভাবে যুব সমাজকে প্রভাবিত করছে। এটার ইতিবাচক দিকও যেমন রয়েছে, নেতিবাচক দিকও তার রয়েছে। ইতিবাচক দিকগুলোর মধ্যে আমরা আমাদের মূল্যবোধ আমরা সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে আমরা অজানাকে অতি সহসায় জানতে পারছি, অদেখাকে আমরা অতি সহসায় আমরা দেখতে পাচ্ছি, শিক্ষামূলক অনেক বিষয় আমরা সেখানে আমরা জ্ঞান অর্জন করতে পারছি এই সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে। এবং সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে আমরা নেতিবাচক কিছু আমাদের মানে দিকও রয়েছে, যেগুলো সোশ্যাল মিডিয়াতে অনেক সময় আমরা লক্ষ্য করি, কিছু বললাম আগেও বলেছি আমি, অশালীনতা, অশ্লীলতা, এগুলো প্রতি যদি আমরা আকৃষ্ট হই তবে এটাও তার নেতিবাচক প্রভাব পড়বে ইয়ের উপরে, যুব সমাজের উপরে। এবং তার যে আমরা একটা বন্ধু দেখছি, সে সোশ্যাল মিডিয়াতে সে তার ব্যক্তিগত কিছু মানে সোশ্যাল মিডিয়াতে তারকে দেখানোর ফলে, তার ব্যক্তিজীবন দেখানোর ফলে সে একটা চাপে পড়ে যাচ্ছে, বা তার বন্ধুর সঙ্গে সে কম্পিটিশনে সে হেরে যাচ্ছে, এগুলো তার মানে নেতিবাচক তার মানে রয়েছে। কারণ একটা তার বন্ধু দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে সে খুব এগিয়ে যাচ্ছে, সে নিজে তাল মিলে সেইভাবে তার সঙ্গে তাল মিলিয়ে যেতে পারছে না, বা তার উত্থানটা অনেকটা বেশি, সে নিজে উত্থান হতে সেরকম পারছে না, আর একটা তার বন্ধু, সেই দিকগুলো দিয়ে তার উপর একটা নেতিবাচক প্রভাবও আসে। তার মধ্যে একটা ভয়, ভীতি, একটা মানে অসন্তুষ্টি যেটা এটা চলে আসে অনেক সময়। এটা এই দিকগুলো দেখা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ভালো দিক তো নিশ্চয়ই আছে, অবশ্যই। ঠিক, সোশ্যাল মিডিয়ায় ভালো দিক যেমন আছে, খারাপ দিকও আছে। ঠিক, স্যারের কাছ থেকে আমরা জেনে নিলাম। আবারও স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার। তো এরপরে স্যারের কাছ থেকে আবারও জেনে নেব যে আমাদের যে বর্তমান যুব সমাজ আছে, সে কোন ধরনের মূল্যবোধ সবথেকে বেশি প্রভাবিত করছে তাদেরকে, এটা জেনে নেব আপনার কাছ থেকে আবারও। বর্তমান যুব সমাজ সে হলো যে আমরা দেখছি তারা ডিজিটাল যে মাধ্যম, এই ডিজিটাল মাধ্যমের প্রতি তারা বেশি আকৃষ্ট হচ্ছে। কারণ ডিজিটাল মাধ্যমে তারা অতি সহসা তারা মনোরঞ্জনকর কিছু তারা জিনিস তাদের সামনে প্রতিফলিত হয়ে ওঠে, এগুলো তাদেরকে ভালোভাবে আকৃষ্ট করে। এছাড়াও এই ডিজিটাল ইয়ের মধ্য দিয়ে সে তার যে সৃজনশীলতা তার মধ্যে
বেশি করে আরও সৃজনশীলতা বৃদ্ধি পায়। সে তার ডিজিটাল এর মধ্য দিয়ে সে তার যে অপরিপূর্ণতা অনেক কিছু সে নিজে হয়তো খোলা সমাজে সে পায় না, এগুলো সে ডিজিটাল ইয়ের মধ্যে দিয়ে সে তাড়াতাড়ি জোগাড় করতে পারে। একটা পড়াশোনার ক্ষেত্রেই বলুন, সে তার আজকের দিনে হয়তো আমাদের এখানে মানে সেরকম তার উপকরণ নেই একটা পড়া বের করার ক্ষেত্রেও, কিন্তু ডিজিটাল মধ্য দিয়ে সে অতি সহসাই তার উত্তরটা সে খুঁজে পেতে পারে। এইগুলি আমরা দেখতে পাচ্ছি। ঠিক, ধন্যবাদ স্যারকে, সত্যি মানে স্যার সত্যি সুন্দর করে বুঝিয়ে দিলেন। তো এরপরে আবারও জেনে নেব যে আমাদের যুব সমাজের মূল্যবোধকে কি বদলে দিচ্ছে, যুব সমাজকে কি মূল্যবোধ বদলে দিচ্ছে? যুব সমাজ আমাদের মূল্যবোধকে বদলে দিচ্ছে সঠিক। আমাদের মূল্যবোধকে বদলে দেওয়ার হলো আমাদের যুব সমাজ আজকের দিনে দাঁড়িয়ে থেকে সে কিছু সে বিপদগামী হতে চায়। প্রতিযোগিতার বাজারে দাঁড়িয়ে যখন দেখবে, কোশ্চেনটা একবার বলুন। যে আমাদের যুব সমাজ কি মূল্যবোধকে বদলে দিচ্ছে? এই যুব সমাজ সে আজকে দিনে দাঁড়িয়ে থেকে সে তার মধ্যে যে দেশপ্রেম, তার মধ্যে যে মানবিকতা, যে তার নৈতিকতা, সহানুভূতিটা, সহমর্মিতা, এগুলো তাদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। যার ফলশ্রুতিতে যুব সমাজ অনেকটা শুধু সে তার নিজেকে নয়, তার পরিবারকে নয়, দুনিয়াকেই সে এগিয়ে নিয়ে যাচ্ছে, মানে একটা উন্নত সমাজ ব্যবস্থা তারা গড়ে তুলতে পারছে। তো যুব সমাজের এই হলো একটা বিরাট ভূমিকা। মূল্যবোধকে তারা অনেকটাই উপর দিকে তারা এগিয়ে নিয়ে যেতে পারছে, সক্ষম হচ্ছে, এবং তারা একটা সুন্দর মানে একটা পৃথিবী গড়ার পরিকল্পনা তাদের মধ্যে করতে পারছে, যেটা আজকে আমরা লক্ষ্য করতে পারছি। আমাদের দেশপ্রেম এখন বেড়েছে অনেকটা আমাদের মধ্যে। আমাদের দেশের যে এখন যে পরিস্থিতিতে আমরা যে আমাদের যে সিন্দুর, আমাদের অপারেশন সিন্দুর, এটা দিয়ে আমরা দেখছি আমাদের সারা দেশের যুব সমাজ কিভাবে এগিয়ে যাচ্ছে। সরকারের পাশে তারা সর্বদাই মানে পাশে দাঁড়াচ্ছে দেশকে রক্ষা করার জন্য, দেশপ্রেমকে গঠন করার জন্য। ঠিক ঠিক, আমাদের যুব সমাজ এগিয়ে এসছে দেখি আজকে আমরা এই অপারেশনে সাকসেস হব। এবং আমাদের যেটা চলছে সত্যি খুব একটা মানে আমরা খুবই দুঃখিত এটার কারণে, এবং আমরা চাইবো যে এই অপারেশন যেন খুব তাড়াতাড়ি শীঘ্রই সমাপ্ত হয়। তো এরপরে স্যারের কাছ থেকে আবারও জেনে নেব যে শিক্ষা ব্যবস্থা কি আমাদের যুবকদের সঠিক নৈতিক শিক্ষা দিতে পারছে? হ্যাঁ, শিক্ষা ব্যবস্থা আমাদের যুবককে নিশ্চয়ই আমাদের নৈতিক শিক্ষা দিচ্ছে। বিদ্যালয়ের তার জন্য মূল্যবোধের শিক্ষার জন্য সেরকম পাঠদান এখন স্কুলে করা হচ্ছে। শিক্ষকদেরকে সেই রকম ট্রেনিং করা হচ্ছে যাতে পড়ুয়াদেরকে যাতে সঠিক শিক্ষা দেওয়া যায়, নীতিগত শিক্ষা দেওয়া যায়, নৈতিকতার শিক্ষা দেওয়া যায়, মানে মূল্যবোধের শিক্ষা দেওয়া যায়, যাতে তারা সমাজের ভালো কাজে লাগে এবং সমাজের জন্য একটা ভালো সোসাইটি করতে পারে। এইভাবেই মানে শিক্ষা প্রতিনিয়ত এবং শিক্ষা ব্যবস্থার দিন দিন আমূল পরিবর্তন হচ্ছে। আমরা আমাদের আজকের দিনে ন্যাশনাল এডুকেশন পলিসি আমরা 2020 এটাতেও আমরা লক্ষ্য করছি, মানে বহু মানে সার্বিক যাতে বিকাশ হয় একটা শিশুর, তার জন্য মানে শিক্ষা ব্যবস্থাটা সেই রকমভাবে আজকের দিনে করা হচ্ছে। তার মধ্যে আমাদের ইনোভেটিভ শিক্ষা দেওয়া হচ্ছে, হাতে কলমে শিক্ষা, লার্নিং বাই ডুইং, কিছু আমরা করে করে শিক্ষা লাভ করবো আজকের দিনে, এইগুলো শুরু হচ্ছে। টিঙ্কারিং ল্যাব আমাদের শুরু হচ্ছে, মানে আমাদের বিদ্যালয়গুলিতে অটল টিঙ্কারিং ল্যাব বলে, ওইগুলোর মধ্যে বাচ্চারা নিজেরা ইনোভেটিভ, তারা নিজেরা কিছু বানাবে, আবিষ্কার করবে। তো আমাদের তার জন্য শিক্ষক রয়েছে, শিক্ষকদেরও পর্যাপ্ত ট্রেনিং করানো হচ্ছে, যাতে শিক্ষা ব্যবস্থাটা এমনই করা হয় যাতে ছাত্রছাত্রীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, চেতনা, এগুলো যাতে জাগ্রত করা হয় এবং বৃদ্ধি পায়, যারা যাতে সমাজকে ধরতে পারে সুন্দরভাবে।
বাহ, খুব সুন্দর। স্যারের কাছে জানতে পারছি আরো সুন্দর সুন্দর আমরা কথা। তো এরপরে স্যার জেনে নেবো যে একটা বাচ্চা, ছোট শিশুকে তার ভিতরে প্রথম থেকে কিভাবে মূল্যবোধ জাগ্রত করব আমরা? একটা শিশু, সে আমরা বলি সেটা একটা কাঁচা মাটি। হ্যাঁ। আমরা কাঁচা মাটিকে আমরা দিয়ে অনেক জিনিস বানাতে পারি, একটা পুতুল বানাতে পারি, যে কোনো গ্লাস বানাতে পারি, যে কোনো পাত্র একটা বানাতে পারি। হ্যাঁ, শিশুটা ঠিক সেই রকম কাঁচা মাটি একটা। আমার শিশু একটা কাঁচা মাটি। তাকে আমরা সঠিক যদি আমরা শিক্ষা দিতে পারি, সে নিশ্চয়ই আগামী দিন সমাজের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেই। আমাদের শিশুকে শুরু থেকেই তাকে মিথ্যা শিশুদের সামনে বলতে নেই, এবং মা বাবারা সুন্দর আচরণ করে চলতে হয়, মা বাবার মধ্যে শালীনতা রাখতে হয়, বাড়ির পারিবারিক পরিবেশটাকে সুন্দর রাখতে হয়, এবং যাতে সে যা দেখবে সে তার প্রত্যেকটা যাতে তার মধ্যে একটা পজিটিভ দিক হয়, এবং নেতিবাচক কোনো এগুলো যাতে আমরাও বাড়িতে শিশুদের সামনে নেতিবাচক দিকগুলো তুলে ধরা ঠিক নয়, নেতিবাচক কথাগুলো বলা নয়, সংযত কথাবার্তা বলা, এবং যেই আমাদের একটা ধৈর্য, সহনশীলতা, আমাদের মধ্যে ত্যাগ, তিতিক্ষা, ক্ষমা, ন্যায়পরায়ণতা, এগুলো যদি আমরা শিশুদের সামনে তুলে ধরি ছোটোবেলা থেকে। আমাদের গীতাতে বলছে মানে ছোট বাল্যকাল থেকে আমাদের কৃষ্ণ ভজন করতে হয়। পুরাকালে হয়তো হবে না, তখন মানুষের এই সময় থাকে রুজি রোজগারের সময়, আর বৃদ্ধকালে তো মানুষকে যন্ত্রণায় ত্রাসে, তখন শরীর অসুস্থ রোগে আক্রান্ত হয়। ছোটোবেলার থেকেই আমাদের মানে ভজন করতে হয়, যেরকম মানে গীতা পাঠ করতে হয়, ঠিক ছোটোবেলা থেকেই আমাদের মানে এই বাচ্চাদেরকে সঠিক মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করতে হবে। তবেই মানে সে ভবিষ্যতে পরিপূর্ণ মানুষ হবে, যেটা সে সমাজে তার কাজে লাগবে। সে তাকে নিজেকে শুধু ব্যক্তিগতভাবে তৈরি করা নয়, তাকে পজিটিভ দেওয়া সবসময়, যাতে সে সমাজের প্রতিটা ক্ষেত্রে তার কন্ট্রিবিউশন থাকে, তার মধ্যে যাতে ডেডিকেশন নিয়ে সে সমাজে বাঁচতে পারে। তবেই সমাজ আমাদের একটা সুস্থ সমাজ হবে। ঠিক স্যার, ধন্যবাদ স্যারকে। তো আমাদের এই পজিটিভ বার্তার উদ্দেশ্যও কিন্তু সেই একটাই, যে আমাদের বাচ্চারা, ছোট বাচ্চারা যারা আছে তাদেরকে প্রথম থেকে, তারা তো এখন মাটির ডালা যেটা বললেন, তো সেই ছোট্ট মাটির ডালা যাতে প্রথম থেকে সে দেখতে পারে আমাদের সমাজটা যাতে ইতিবাচক ভাবনাটা, এবং যাতে সে নেগেটিভ কিছু না দেখে। কারণ আমাদের সমাজে এখন মোবাইল বলুন, খুললেই নেগেটিভ ছাড়া আমরা কিছু পজিটিভ আমরা দেখতে পারি না। তো বাচ্চারা যাতে সেই পজিটিভটা যেন দেখতে পায়, ইতিবাচক মাধ্যম দিয়ে যেন বড় হতে পারে, এবং আমরা সেটা বাড়ি থেকে বলুন, আমাদের এই প্ল্যাটফর্মটা কিন্তু সেইটার কারণেই, যে আমরা ইতিবাচক ভাবনাটাকেই আমরা তুলে ধরবো, এবং বাচ্চারা যেন ইতিবাচক ভাবনাটা দেখে তারা বড় হয়ে উঠতে পারে। স্যারের কথাই আমি বললাম। তো এরপরে স্যারের কাছ থেকে আবারও জেনে নেব যে তরুণরা কেন অনেক সময় পরিবার বা সমাজের মূল্যবোধের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে, তো এটা দিয়ে যদি একটু আমাদেরকে বলতেন। পরিবারের তো তরুণ যারা আছে তাদের পরিবারের অন্যান্যদের সাথে তাদের দ্বন্দ্বে জড়িয়ে পড়ার তো নিশ্চয়ই অনেকগুলি কারণ রয়েছে। তাদের মতামতের ভিন্নতা থাকে, কারণ বাড়ির প্রত্যেকটা পরিবারের মানে একরকম তার মত থাকে না। সে স্বাধীনভাবে স্বতন্ত্র চায়, সে তার মা বাবা সেই স্বতন্ত্রতে বাধা দিচ্ছে, যার ফলে একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। সে তার মানে সহপাঠীদের চাপ, আমি আগেও বলেছি কথাটা, সে চাবে তার সহপাঠী যেভাবে চলতে চাচ্ছে সে সেইভাবে চলার চেষ্টা করবে, তার বাড়ি থেকে সেই ওটা তার পরিবার সেদিকে তাকে মানে রাজি হবে না। তারপর স্বতন্ত্র তো বলেছি, তাই তাছাড়া এই তার মধ্যে এই তার একটা চাওয়া, তার একটা আকাঙ্ক্ষা থাকতে পারে নিজস্ব, আজকের দিনের মানে তরুণ সমাজের সেই আকাঙ্ক্ষা সে তার পাওয়ার জন্য সে তার পরিবারের সঙ্গে তার সেখানে তার অমিল থাকবে, দ্বন্দ্ব থাকবে। এইগুলি বিভিন্ন কারণ রয়েছে। তাছাড়া আর্থিক বিভিন্ন দারিদ্রতা, আর্থিক কারণ থাকে, মা বাবার আর্থিক সকলের সমান থাকে না। ছেলে এমন একটা মানে তরুণ সমাজ, তার কাছে একটা প্রত্যাশা থাকবে একটা জিনিসের মা বাবার কাছে, সেটা মা বাবা হয়তো তাকে দিয়ে উঠতে পারছে না, বা তার চাহিদাটা পূরণ করতে পারছে না, সেই ক্ষেত্রে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। এইভাবেই দ্বন্দ্বগুলো শুরু হয়ে যায় আমাদের মধ্যে। আজকের দিনে তো ছেলেদের বাইকের চাহিদা থাকে, মোবাইলের চাহিদা থাকে, এগুলো নিয়ে দেখছি আমরা পরিবারের মধ্যে সম্ভব হয় না, দ্বন্দ্বের সৃষ্টি হয়ে করে। এইভাবেই পরিবারের মধ্যে একটা ভিন্নতা থাকে, মতের ভিন্নতা থাকে। একদম ঠিক।
তো এরপরে ধন্যবাদ স্যারকে। তো এরপরে আবারও জেনে নেবো যে সামাজিক মূল্যবোধ যুব সমাজের মধ্যে কেমনভাবে তৈরি করা যায়, এই সামাজিক মূল্যবোধটা কিভাবে তৈরি করব আমরা যুব সমাজের মধ্যে? সামাজিক মূল্যবোধ আমরা যুব সমাজকে তৈরি করার ক্ষেত্রে আমরা তাদেরকে প্রথমে তো আমাদের স্বাধীনতা দিতে হবে, একদম স্বাধীনতা পরাধীনতা রাখলে হবে না, এবং সমাজের যে বিভিন্ন কুকারিকুলার বিভিন্ন খেলাধুলা কালচারাল বিভিন্ন অনুষ্ঠান থাকে ওইগুলোর মধ্যে ছেলে মেয়েদেরকে যুব সমাজকে জিতে দিতে হবে, ইনভলভ করতে হবে। একটা সহপাঠক্রমিক বিভিন্ন কার্যাবলী থাকে, পড়াশোনার বাদও অনেক থাকে, যেমন স্কুলগুলিতে ন্যাশনাল সোশ্যাল সার্ভিস জাতীয় সেবা প্রকল্প থাকে, সেইগুলোতে বাচ্চাগুলো যাতে যোগ দিতে পারে। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, ক্লাব, এরকম সামাজিক প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্য দিয়ে ছেলেরা বাইরের জগৎকে নিজেদেরকে মানে পরিচিতি করাতে পারবে, এবং নিজেদের মধ্যে ডেডিকেশনটা তখনই সৃষ্টি হবে যখন অন্য লোক কী করছে দেখে সে নিজে যখন করতে চাবে, সেই সুযোগগুলো তাকে আমরা মা বাবা হিসেবে দিতে হবে। এবং কিছু করার মানে সে কিছু করবে, কাউকে কিছু দেবে, তা সে পরিশ্রম শারীরিক হোক মানসিক হোক আর্থিক হোক কাউকে কিছুকে সাহায্য করবে, দুঃখিতের পাশে দাঁড়াবে, যে একটা অসুস্থ রুগী তার সেবার চেষ্টা করবে, যে একটা মানে হয়তো ডিজেবল পারসন সে চলতে পারছে না তাকে ধরবে, তাকে একটা জায়গায় নিয়ে দেবে, তার গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করবে। বিভিন্ন এই ধরনের সামাজিক মানে সহযোগিতা, অন্যদেরকে সহযোগিতা করে তার মধ্যে একটা ভালো নৈতিক মূল্যবোধ সৃষ্টি করা যাবে, যেটা সে আগামী দিন সে সমাজের জন্য করবে, দেশের জন্য করবে। ঠিক, ধন্যবাদ স্যারকে আবারও। তো আমাদের অনুষ্ঠান একেবারে শেষের দিকে, তো স্যারকে আমি আরও একটি কোশ্চেন করে নেব যে মূল্যবোধ শিখতে যুব সমাজের জন্য ভালো রোল মডেল কারা হতে পারে? দেখুন, মূল্যবোধ শিক্ষা দিতে গেলে মানে রোল মডেল অনেকই আছে, তার মধ্যে তো মানে শিক্ষক বা শিক্ষাবিদ তাদের তো একটা বিরাট ভূমিকা রয়েছে। প্রতিটা শিশু সে তার মা বাবা, নিশ্চয়ই প্রথমে তার মা বাবা, আমরা প্রত্যেকে আমাদের সবচেয়ে বড় আমাদের মা বাবা, কিন্তু আমরা নিজেরও দেখেছি আমাদের স্কুলের শিক্ষকরা যা বলতো, যে পথ দেখাতো, যে নির্দেশনা দিত, যে দিক নির্দেশ আমাদেরকে দিত, আমরা কিন্তু সেই দিকগুলো বেশি ফলো করি শিক্ষকদেরকে। তো শিক্ষক সেক্ষেত্রে একটা বড় ভূমিকা, যদি কেউ শিক্ষাবিদের তাদেরকে রোল ভূমিকা নিতে পারে, একজন রাজনীতিবিদ নিতে পারে, সমাজসেবক হিসেবে সে নিতে পারে, সে ভূমিকা নিতে পারে, রোল মডেল নিতে পারে, সে শিল্পী হতে পারে, এখানে আছে গায়ক হতে পারে, অভিনেতা হতে পারে, নায়ক হতে পারে, তাছাড়া সে খেলোয়াড় হতে পারে, একজন ক্রীড়াবিদ হতে পারে ভালো, সেখানে ক্রীড়াবিদের মধ্যে ফুটবলার সে হতে পারে, ক্রিকেটার হতে পারে, টেনিস হলো যে কোনো খেলার খেলোয়াড় হতে পারে। সেই রোল ভূমিকাগুলির মধ্য দিয়ে সে পজিটিভ দিকে চলে আসবে, সে তার মধ্যে নৈতিকতা চলে আসবে, তার মধ্যে সততা ন্যায় এগুলো তার মধ্যে আসবে, সম্মান কীভাবে পেতে হয়, সৎ কীভাবে থাকতে হয়, দায়িত্ব কীভাবে নিতে হয়, দায়বদ্ধতা কীভাবে তার মধ্যে আসে, সেগুলো তার মধ্যে জাগ্রত হবে। যদি এই ভূমিকাগুলো নেই, এই রোল মডেলগুলো সে নেই, তার মধ্যে শিক্ষক একটা বড় ভূমিকা, শিক্ষককে বেশি ফলো করে, প্রত্যেকেই ফলো করে। আমরা লক্ষ্য করছি এখনও আমরা আমাদের ছেলেমেয়েরা যদি শিক্ষকের কথা বলে, আমরা নিজেরও সেই দিকে কিন্তু আমরা মানে তার দিকে থাকি, সে স্যারে বলেছে বা স্কুলের টিচার বলেছে আমার ছেলেকে বা মেয়েকে, আমরা সেটা মান্যতা দিই আমরা কিন্তু অভিভাবক হিসাবে। শুধু আমি নিজে শিক্ষক বলে কথাটা বলছি না, না এটা একদম প্র্যাকটিক্যাল কথা। আমরাও ছোট যখন ছিলাম, আমরা বাড়িতে মানে মা যেটা বলতো, বাবা যেটা বলতো সেটা মানে কম শুনতাম, টিচার স্কুলে যেটা বলতো সেটা শুনতাম, না টিচার এটা বলেছে এটাই ঠিক, তার জন্য দ্বন্দ্ব হয়ে যেত, একটা দ্বন্দ্ব হয়ে যেত বাড়িতে, বাবা মার সাথে না, বাবা মার না এটা টিচার ঠিক, আমার টিচার এটা বলেছে, এটা বলেছে এটা করতে হবে আমাকে, একদম ঠিক তাই স্যার। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, তো স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে স্যার আমাদের এই পজিটিভ বার্তা, স্যারের এই আমাদের আলোচনায় স্যারের মূল্যবান সময় দিয়েছেন। তো আমরা আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করব। তো আগামী অনুষ্ঠান দেখার জন্য আবারও চোখ রাখুন আমাদের এই পজিটিভ বার্তার অনুষ্ঠানে। নমস্কার।